আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নীল রহমান। আমি বরাবরের মতো আজকেও গণিতের একটা টপিক নিয়ে আসছি। তবে আজকে আমি আলোচনা করব হচ্ছে অষ্টম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় আছে এই দ্বিতীয় অধ্যায়ের মুনাফা অংশ থেকে। তো আজকে থেকে আমি মুনাফা অংশের একদম সবগুলা ক্লাস পর্ব আকারে আপলোড করে দিব, যেটা বরাবর আমি করে থাকি। একাদশে যে কোনো একটা টপিক পুরোটা শেষ করে দিই। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর যে মুনাফা সরল মুনাফার অংশ আলোচনা করব, যেটা আমাদের অষ্টম শ্রেণীর এই গণিত বইটা, চিনতে পারছেন? হ্যাঁ, এই গণিত বইটা 2.1। 2.1-এর মূল আলোচনার বিষয়টা হচ্ছে যে সরল মুনাফা। মুনাফা দুইটা পার্ট, একটা হচ্ছে যৌগিক মুনাফা, একটা হচ্ছে সরল মুনাফা। সো আজকে 2.1 যেহেতু, তো সরল মুনাফা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, এই আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন নীলস পেজ থেকে, তারা কষ্ট করে ইউটিউবে গিয়ে নীলস সিরিয়ালটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ক্লাসগুলো কেমন লাগতেছে বা কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাই দিবেন। আর প্লিজ ক্লাসটা একটু শেয়ার করবেন, ঠিক আছে? তো ক্লাস 8-এ যারা স্টুডেন্ট আছেন তারা তো থাকবেনই, আর সিনিয়র যারা পরীক্ষার্থী বা জব প্রিপারেশান নিচ্ছেন তারাও ক্লাসটা দেখতে পারেন, কারণ মুনাফা রিলেটেড পরীক্ষা, ম্যাথ সব পরীক্ষায় আসে। তো সরল মুনাফার আলোচনা আজকে আমরা করব। সরল মুনাফা হচ্ছে ক্লাস 8-এর গণিত বইয়ের, মানে সাধারণ গণিত বই বা গণিত বইয়ের 2.1 চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো চলেন টপিকে চলে যাওয়া যাক। তো মুনাফা বলতে আমরা কি বুঝি? মুনাফা বলতে বুঝি যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের উপর বা নির্দিষ্ট পরিমাণ টাকার উপর নির্দিষ্ট পরিমাণ সময় পর কিছু অংশ লাভ নেওয়া। মনে করেন যে আপনি কারো কাছ থেকে 100 টাকা ধার নিছেন, তা আপনি যখন ব্যাক দিবেন তখন কিন্তু 100 টাকাই ব্যাক দিবেন, সেটা 2 মাস হোক, 3 মাস হোক, বা 1 সপ্তাহ 10 দিন হোক। কিন্তু মুনাফাটা হচ্ছে এমন, আপনি কারো কাছ থেকে 100 টাকা ধার নিছেন, যার কাছ থেকে ধার নিছেন সে ধার নেওয়ার সময় বলে দিছে যে 100 টাকা যখন নিয়েছে 1 মাস পরে যখন এই টাকাটা ফেরত দিবে তখন 110 টাকা দিতে হবে। এই যে অতিরিক্ত 10 টাকা, এইটা 10 টাকাটাই হচ্ছে মুনাফা, বা আমরা বাংলায় যেটা বলি সুদ, আর ইংরেজিতে যেটাকে বলা হয় ইন্টারেস্ট। ওকে, বা অনেকে এখন এটাকে প্রফিটও বলতেছেন। তো সো আজকের এই সরল মুনাফার ক্ষেত্রে যে সিম্পলি 100 টাকায় 10 টাকা মুনাফা দিচ্ছেন, সরল মুনাফার ক্ষেত্রে এই 2.1-এ কোন কোন সূত্র কাজ করতেছে সেটা একটু দেখি। এখানে সূত্র কাজ করবে হচ্ছে দুইটা। প্রথম সূত্রটা হচ্ছে I সমান PRN, দ্যাট মিনস I ইকুয়াল PRN অ্যান্ড A ইকুয়াল P প্লাস I। তো এখন এই যে আমরা মানে প্রতীকীগুলো দিলাম I সমান PRN, তাহলে আইটা কি? আইটা হচ্ছে, খেয়াল করেন, আই সমান হচ্ছে সরল মুনাফা, মানে হচ্ছে ইন্টারেস্ট, যেটা আমরা একটু আগে বুঝালাম যে 100 টাকা নিলাম 10 টাকা সহ দিতে হবে। এই যে 10 টাকা, সেটা হচ্ছে ইন্টারেস্ট। এটাকে অনেকে এখন প্রফিট বলতেছে, বা আমরা বাংলায় যেটা সুদ বলি সেটা, ঠিক আছে? পি মানে হচ্ছে আসল বা মূলধন, মানে মেইন টাকাটা, যে ওই যে 100 টাকা ধার নিচ্ছেন সেই 100 টাকাটা, যেটাকে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসাবে ধরবো। তো সেখান থেকে হচ্ছে ফি। আর হচ্ছে মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট। ওই যে 100 টাকায় 10 টাকা দিচ্ছেন, তার মানে 10% টাকা, এই যে পার্সেন্টেজে জিনিসটা যেটা বোঝানো হবে সেটা হচ্ছে কি আমার মুনাফার হার। একটা কথা খেয়াল রাখতে হবে, মুনাফার হার যখনই আসবে তখন পার্সেন্টেজ ইউজ করবে, ঠিক আছে? আর আমরা জানি পার্সেন্টেজ সমান হচ্ছে কত, 1/100। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। দ্যাট মিনস রেট অফ ইন্টারেস্ট যখনই আমরা দিব তখন সেই সংখ্যাটার পাশে একটা পার্সেন্টেজ চলে আসবে। আর পার্সেন্টেজের মান হচ্ছে কত, 100/1 অথবা 1/100। তো অ্যানিকাল হচ্ছে সময়, মানে টাইম। এখানে একটা খেয়াল রাখতে হবে, এখানে যতগুলো সময় দিবে 2.1 অঙ্কগুলোতে যতগুলো সময় দিবে, সময়টাকে বছরে কনভার্ট করতে হবে। যদি বছরে থাকে তো ভালো, আর যদি বছরে না থাকে, মাস দেওয়া থাকে, তখন সেটাকে বছরে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? আর লাস্টে যে কথাটা আছে সেটা হচ্ছে এই সমান হচ্ছে মুনাফা আসল। এটা বাংলাতে আমরা যে হাইফেন দেই সেই হাইফেন, এটা কিন্তু মাইনাস না। মুনাফা আসল মানে টোটাল অ্যামাউন্টটাকে এ ধরা হয়, মানে সবৃদ্ধি মূলধন, মানে টোটাল যে টাকাটা আছে। যেমন আপনি ওই যে 110 টাকা দিচ্ছেন, সেই 110 টাকাটা হচ্ছে এ। তো আশা করি সূত্রগুলো বুঝতে পারছেন। আমরা এখন অঙ্ক প্র্যাকটিস করব। তো আমি উদাহরণে দিয়ে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো করবো, দেন অনুশীলনী সবগুলো অঙ্ক ইনশাল্লাহ করার চেষ্টা করব। যতগুলো পার্টি হোক না কেন, এই অধ্যায়টা A to Z শেষ করবো। তো চলেন অঙ্কে চলে যাই। তো আমরা বইয়ের প্রথম প্রশ্ন উদাহরণ 3 নাম্বারটা বোর্ডে লিখছি। উদাহরণ 3 নাম্বারটা কী প্রশ্ন একটু দেখি। রবি সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন
এবং মুনাফা আসল কত হবে। এই একটা অঙ্ক দিয়ে আমরা এতক্ষণ যে সূত্রগুলো আলোচনা করছি এটা কিন্তু চলে আসবে। ক্লাস 7 পর্যন্ত কিন্তু আমরা এই অঙ্কগুলো ঐকিক নিয়মে করছি, যে এত টাকা 1 টাকা কত, 100 টাকায় কত, সেখান থেকে আমরা মুনাফা বের করতাম। মানে 10% মানে কি, 100 টাকা যদি মুনাফা 10 টাকা হয়, 1 টাকায় কত হবে, 5000 টাকায় কত হবে, এভাবে করতাম। এভাবে অঙ্কটা করলে ভুল হবে এরকম কিছু না। তো যেহেতু এই চ্যাপ্টারের ফর্মুলা দেওয়া আছে, তো আমরা ফর্মুলার সাথে অঙ্কটা মিল করার জন্য বা অঙ্কটা ওইভাবে করার জন্য ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এখন প্রথম যে কথাটা আছে, প্রশ্নের মধ্যে থেকে আমাকে খুঁজতে হবে আসলে কি কি মান আমার কাছে দেওয়া আছে। যদি খেয়াল করেন যে ব্যাংকে এত টাকা জমা আছে, আমি কি বললাম, যদি আসল হয় তাহলে আসল হচ্ছে পি, তাহলে এই জায়গাটা হচ্ছে আমার পি, প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে মোট টাকাটা, মূল টাকাটা। তো মূল টাকা ওই কত, 100 টাকা, যেটা 5000 টাকা, ঠিক আছে। ঠিক করলেন যে 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না, তার মানে সময় হচ্ছে 6, এটাকে আমরা দিতে পারি। আর যেহেতু আমি বললাম যদি কোথাও পার্সেন্ট থাকে, তাহলে পার্সেন্ট থাকলে সেটা রেট অফ ইন্টারেস্ট, মানে মুনাফার হার। তাহলে খেয়াল করেন এখানে বলছে বার্ষিক ব্যাংকের মুনাফা 10% হলে, তার মানে পার্সেন্ট মানে এটা হচ্ছে আর। তো এই সময় তো আমরা আগেও লিখছি, এখানেও আছে, দুইবার এনটা উল্লেখ দিছে, বেশিরভাগ প্রশ্নে থাকবে না এটা, একটা দুইটা প্রশ্ন এরকম আছে। তাহলে তিনি মুনাফা কত পাবেন, তার মানে মুনাফা আয় বের করতে হবে, আর মুনাফা আসল কি বের করতে হবে, এ বের করতে হবে। তো দুইটা সূত্রই কিন্তু আমার কাছে আছে। এখন সূত্রগুলো যদি একটু রিমাইন্ড করেন বা খাতায় যদি দেখেন, তাহলে প্রথমে কিন্তু আই ইকুয়াল পি আর এন বের করতে হবে। কেন বের করতে হবে, কারণ এ যদি বের করতে যাই তাহলে এ সমান আমার পি প্লাস আই আছে। তো এখানে যে মানগুলো আছে এগুলো একটু লিখি। প্রথমে হচ্ছে দেওয়া আছে দিয়ে লিখবো, বা গিভেন যেটাই লিখেন, তা দেওয়া আছে কি, প্রথমে হচ্ছে 5000 টাকা, তার মানে আসল পি সমান কত, আসল পি সমান হচ্ছে কত, 5000 টাকা, ঠিক আছে। তারপর হচ্ছে সময় এন সমান, আমি কিন্তু একটা কথা বলছি, সময়টা সবসময় বছরে, যেহেতু এখানে 6 বছরে আছে, তাহলে এটার কনভার্ট করার দরকার নাই। সময় এন সমান 6 বছর, যদি মাসে থাকতো তাহলে সেটাকে 12 দিয়ে ভাগ করে বছরে কনভার্ট করতাম। মুনাফার হার, তো যেহেতু পার্সেন্ট আছে তাহলে এটা হবে কি, মুনাফার হার। তাহলে মুনাফার হার আর সমান হচ্ছে কত, 10%। তা আমরা জানি পার্সেন্ট থাকলে 1/100, তার মানে 10/100, ওকে। পার্সেন্ট মানে 1/100, আমি কিন্তু আলোচনা করছিলাম, ঠিক আছে। তাহলে এখানে বের করতে হবে মুনাফা, তাহলে মুনাফা আই সমান হোয়াট, আরেকটা হচ্ছে মুনাফা আসল, এটা কিন্তু মাইনাস না, এটা হাইফেন, মুনাফা আসল কমা এ ইকুয়াল হোয়াট, দুইটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো প্রথম পার্টটা হচ্ছে কি, আমরা জানি আই সমান পি আর এন। তাহলে এখন মুনাফা আই সমান পি আর এন, পি সমান আমার কাছে কত আছে, 5000 টাকা, ওকে। তাহলে পি ইকুয়াল 5000, আর সমান কত, 10/100, মানে 100/10, 10/100, আর এন সমান হচ্ছে কত, 6, এই 0 কাটা, এই 0 কাটা, 5 6 30, আর 2টা 0, 3000 টাকা। তার মানে মুনাফা আই সমান কত টাকা, 3000 টাকা। তাহলে আবার দিয়ে লিখবো যে মুনাফা আসল, তাহলে মুনাফা আসল এ সমান আমরা কি জানি, পি প্লাস আই, ওকে। এ সমান যেহেতু পি প্লাস আই জানি, পি এর মান কত টাকা আছে, 5000 টাকা, আর আই এর মান কত বের করছি আমরা, 3000 টাকা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে, 8000 টাকা, ওকে। এই 8000 টাকা হচ্ছে মুনাফা আসল, মুনাফা হচ্ছে কত, 3000 টাকা। তার মানে রমি সাহেব ব্যাংক থেকে 5000 টাকা ধার নেওয়ার পরে 6 বছর যখন এই টাকাটা ব্যাংকে শোধ করতেছেন না, এই 6 বছরে ব্যাংকে 5000 টাকার জন্য সুদ দিতে হবে কত, 3000 টাকা, মানে মুনাফা দিতে হবে 3000 টাকা। 6 বছর পরে যখন একসাথে টাকাটা শোধ করতে যাবে তখন ব্যাংকে তাকে দিতে হবে 8000 টাকা। তা আশা করি পুরো অঙ্কটা বোঝা গেছে, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আর না বুঝলে অংশটা প্রথম থেকে আরেকবার দেখবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এই ফাঁকে আমরা পরবর্তী অঙ্কের প্রশ্নটা উঠাই নিই। আচ্ছা, উদাহরণ 4-5 থেকে সেম সূত্র, সেখান থেকে শুধু মুনাফার হার আর মূলধন নির্ণয়ের অঙ্ক। তো আমি 4-5 করতেছি না। 6 নম্বর উদাহরণটাতে একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা কি, বইতে 6 নম্বর উদাহরণটা একটু বড় করে দেওয়া আছে, আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করব। খেয়াল করেন, এখানে লেখা আছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে কত, 5500 টাকা। তা আমরা যেটা অ্যাজ ইউজুয়াল করি সেটা হচ্ছে, যেহেতু বছর আছে দ্যাট মিনস এটা হচ্ছে আমার এন, আর মুনাফা আসলে 5500 টাকা, তার মানে এটা হচ্ছে আমার এ। এন আর এর মান দেওয়া আছে। এখন এখানে একটা শর্ত দিছে, শর্তটা ভালো করে বুঝতে পারলে কিন্তু অঙ্কটা অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে। বলছে মুনাফা আসলের এত অংশ, ঠিক আছে, মানে আসলের এত অংশ।
তার মানে আমি যদি বলি আমি তোমাকে একটা আমের একটা পেয়ারা 4/1 দিব, মানে আমি আপনাকে একটা পেয়ারা 4/1 দিব, তার মানে 4/1 তার মানে যেটা মূল পেয়ারা এটা ছিল 4 ভাগ, যেটা দিচ্ছি সেটা ছিল কত ভাগ? 1 ভাগ। দেওয়াটা কোথায় যাবে? উপরে যাবে। মূল পেয়ারাটা কোথায়? নিচে যাবে। তো এখানে বলছে মুনাফা আসলের এত অংশ, তার মানে মূল আসলটা হচ্ছে নিচেরটা আর মুনাফা হচ্ছে কত? 3। তো এখানে যেহেতু ফ্র্যাকশন করা হয়েছে, মানে ভগ্নাংশ করা হয়েছে, সংখ্যাটা কিন্তু 3 8 না, এটা 6 আর 16 হইতে পারে, তারপর হচ্ছে 9 আর 24 হইতে পারে, ঠিক আছে না? এরকম অনেক মান হইতে পারে। তো যেহেতু এখানে কিছু অজ্ঞাত মান আছে ফ্র্যাকশনের ক্ষেত্রে, তো এত অংশ হলে আসলেও মুনাফা হানির, তো যেহেতু আছে তা আমি ধরতে পারি, মানে অঙ্কটা ধরে করলে সুবিধা হবে, কি ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। তাহলে ধরি আসল, তাহলে এখানে আমার আসল সমান আসল পি সমান আমি ধরতে পারি 8, যেহেতু আছে তা 8-এর সাথে অনেক মান হইতে পারে, 8 ক, ঠিক আছে? এটা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে ধরা। আর তাহলে মুনাফা সমান কত হবে? ওদের হিন্ট অনুযায়ী, আমি কিন্তু নিজে থেকে কিছু ধরতেছি না। মুনাফা সমান হচ্ছে কত? যেহেতু 3, তাহলে 3-এর সাথে ক টাকা, ঠিক আছে? তো আই আর পি আমি পেয়ে গেছি, আর এখানে সময় এন দেওয়া আছে। সময় এন কি দেওয়া আছে? সময় এন ইকুয়াল কত বছর? 3 বছর। খেয়াল করেন সময় এন সমান কিন্তু 3 বছর দেওয়া আছে। তা আমাকে প্রথমে বের করতে হবে যে আসল ও মুনাফার হার, তার মানে আসলটা বের করতে হবে। তো যেহেতু আসল আমি ধরছি, আসলটা আমাকে বের করতে হবে। প্রশ্নে কিন্তু ওরা আমাকে একটা হিন্ট দিছে, তা আমি লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্নের হিন্টটা থেকে প্রশ্ন মতে মুনাফা যোগ আসল সমান মুনাফা আসল, তার মানে মুনাফা আমার কত? মানে পি এ সমান আমরা কি জানি? পি প্লাস আই না? এ সমান আমরা কি জানি? পি প্লাস আই। তা আমি লিখতে পারি 8 ক যোগ 3 ক সমান আমার কত? 5500, ওদের কথা মতে কিন্তু। তা 8 আর 3-এ কত? 11। তাহলে 11 ক সমান আমি কত জানি? 5500, ঠিক আছে? তাহলে যেহেতু কয়ের সাথে 11 গুণ সম্পর্ক, তাহলে ওদিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে আমি লিখতে পারি বা ক সমান 5500 ভাগ কত? 11। তাহলে 5-11 কত? 55। খেয়াল করেন, তাহলে 5-11 55, আর হচ্ছে 2টা শূন্য, তাহলে 500। তাহলে কয়ের মান আমরা কত পাচ্ছি? 500। তাহলে এখান থেকে আমি যদি আসল নির্ণয় করি, তাহলে আসল সমান আমরা কি জানি? তাহলে আসল সমান আমরা জানি হচ্ছে, সুতরাং আসল সমান আমরা জানি হচ্ছে যে, খেয়াল করেন আসল সমান আমরা জানি 8 ক, তাহলে আসল পি সমান 8 ক। তাহলে 8 ইন্টু কয়ের মান কত? 5। তাহলে 5-8 কত? 40, আর হচ্ছে 2টা শূন্য, 4000 টাকা। তার মানে 5500 টাকার মধ্যে 4000 টাকা হচ্ছে আপনার আসল। তো বলছে এখানে মুনাফার হার নির্ণয় করতে, তো মুনাফার হার নির্ণয় করতে গেলে হচ্ছে আপনার আই ইকুয়াল পি আর এন, ওইখান থেকে আমরা আর এর মান বের করতে পারবো। তো এখানে আইটা একটু বের করে ফেলি, যেহেতু আমার মুনাফা হারের ক্ষেত্রে 8টা দরকার আছে, তাহলে আইটা আমরা বের করতেছি, ঠিক আছে? তাহলে মুনাফা আই সমান কত? 3 ক, তাহলে 3 ইন্টু কত? কয়ের মান 500, তাহলে 3-5 1500 টাকা। তাহলে 1500 টাকা হচ্ছে আপনার আয়। তা আমরা জানি আই ইকুয়াল কি? আমরা জানি আই সমান পি আর এন। তো যেহেতু এখান থেকে আমাকে আর বের করতে হবে, তাইলে আর সমান আই বাই পি এন। একটা কথা মাথায় রাখবেন, যখনই আর বের করতে হবে, আর মানে কি? পার্সেন্টেজ মানে 1/100, যখনই আর বের করতে হবে এটা উপরে 100 দ্বারা গুণ করে দিতে হবে। উপরে কত দ্বারা গুণ করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। কেন 100 দ্বারা গুণ করতে হবে? আর এর মানটা কিন্তু আমি পার্সেন্টেজে লিখবো। তা আমি কিন্তু বলছি পার্সেন্টেজ সমান হচ্ছে কত? 100/1, মানে 1/100। তো যেহেতু 1/100 এখানে থাকবে, তাই 100টা যখন ওদিকে যাবে তাহলে উল্টে যাবে না? তো উল্টে গেলে যেটা হয় যে, মানে মানটা যখন আমি আর বের করবো তখন উপরে 100 দ্বারা গুণ করে দিব। তো আগে আমরা ক্যালকুলেশন করি। আই এর মান কত আমার কাছে আছে? আই এর মান হচ্ছে 1500। যেহেতু আমি আর বের করবো, তাই এখানে উপরে কত দ্বারা গুণ করতেছি? 100 দ্বারা। তাহলে এখানে 100 লেখা যায়, সূত্র বোঝার খাতিরে 100 লেখা যায়। পি এর মান কত বের করছি? 4000, ওকে। আর এন এর মান কত হচ্ছে আমার? এন এর মান হচ্ছে আমার 3। তাহলে এই 2টা শূন্য, এই 2টা শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 150-কে 3 দিয়ে যদি কাটি, 3 50 150-কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? বা আর ইকুয়াল 50/4 ভাগ করেন, তাইলে হচ্ছে যে 4-48, 12.5। এই অঙ্কটা কি বোঝা গেছে? খুব সহজ একটা অঙ্ক।
যেহেতু আছে এখানে, যেহেতু আর বের করতেছে তাহলে পার্সেন্ট দিয়ে দিই, যেহেতু পার্সেন্টের জন্য আমি কিন্তু এখানে 100 গুণ করছি, তো জাল সিং 4%। তো এই অঙ্কটা কি বোঝা গেছে? তো অঙ্কটা আমরা সূত্র দিয়ে করছি, বইতে গিয়ে বই তার একটু ডিফারেন্টভাবে আছে, বাট যদি আমি এই শর্তটা বুঝি তাহলে অঙ্কটা আমি এত সহজে করতে পারি। তো এটা স্ক্রিনশট দিয়ে নিই, আমরা পরবর্তী এই ফাঁকে আমরা পরবর্তী অঙ্কের প্রশ্নটা উঠাই নিব। তো এখন আমরা অনুশীলনী প্রথম অঙ্কটা করব। এই অঙ্কটা আগে করছি এরকম অঙ্কের মতোই। অঙ্কটার প্রশ্ন হচ্ছে এরকম, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা, তবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? আচ্ছা, এর আগে একটা বিষয় আমরা একটু ক্লিয়ার হই। যখন কোনো প্রোডাক্ট আমরা ফ্যাক্টরিতে উৎপন্ন করি, একটা প্রোডাক্ট বেসিক্যালি প্রথমে উৎপন্ন হয় কোথায়? ফ্যাক্টরিতে, তাই না? ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা আসে কার কাছে? হোলসেলারের কাছে। হোলসেলার থেকে প্রোডাক্টটা আসে কার কাছে? রিটেইলারের কাছে। এটা কি? রিটেইলারের কাছ থেকে প্রোডাক্টটা আসে কার কাছে? কাস্টমারের কাছে। তাইলে খেয়াল করো, এখানে বিষয়টা খেয়াল করার বিষয় আছে। ফ্যাক্টরি থেকে একটা প্রোডাক্ট যেই টাকায় উৎপন্ন করে, মানে ফ্যাক্টরিতে কস্টিং প্রাইস যেটা, সে একই টাকায় কিন্তু হোলসেলের কাছে বিক্রি করে না। প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু কিছু টাকা প্রফিট করেই হোলসেলের কাছে বিক্রি করে। এখন যেইটা প্রফিট করে বিক্রি করে, আচ্ছা ফ্যাক্টরি যেই টাকায় বিক্রি করে সেই টাকায় কি হোলসেলার কিনে না? ঠান্ডা মাথায় চিন্তা করেন, ফ্যাক্টরি যেই টাকায় প্রোডাক্টটা সেল করে হোলসেলারের কাছে, সেই টাকাটা কিন্তু ফ্যাক্টরির সেলিং প্রাইস। মনে করেন যে একটা প্রোডাক্ট ফ্যাক্টরি কী করে, 8 টাকার প্রোডাক্টটা ফ্যাক্টরি কী করে 10 টাকা সেল করে হোলসেলারের কাছে। আচ্ছা, সে যে 2 টাকা লাভ করে হোলসেলারের কাছে 10 টাকা সেল করছে, এটা কি ফ্যাক্টরির সেলস প্রাইস? ঠিক আছে না? সেলস প্রাইস না এসপি? আচ্ছা, সেলস প্রাইস। কিন্তু হোলসেলার কিন্তু এ টাকা দিয়ে কিনছে, কেনার পরে সে আবার 2 টাকা লাভ করে জিনিসটা রিটেলারের কাছে বিক্রি করছে কত টাকা? 12 টাকা। তাইলে এই 12 টাকা কিন্তু হোলসেলারের সেল প্রাইস, কিন্তু আবার এটা রিটেলারের কস্ট প্রাইস, কারণ খুচরা দোকানদার কিন্তু সেই 12 টাকা দিয়ে জিনিসটা কিনছে। তাহলে কাস্টমার হয়ে আমি জিনিসটা 14 টাকা দিয়ে কিনছি। কত টাকা দিয়ে কিনছি? 14 টাকা দিয়ে। এখন খেয়াল করেন, ফ্যাক্টরি থেকে যে প্রোডাক্টটা হোলসেলের কাছে যাচ্ছে, প্রশ্নটা হচ্ছে এখান থেকে, মানে আমাদের মেইন প্রশ্নটা হচ্ছে ফ্যাক্টরি থেকে হোলসেলের কাছে যেখানে গেছে সেখান থেকে। তার মানে হোলসেলার একটা জিনিস কিনছে, খেয়াল করেন, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% প্রফিট। তার মানে এই হোলসেলার 10 টাকা থেকে কেনার পরে 20% প্রফিট করছে। সাপোজ 20% প্রফিট করলে সেটা প্রাইসটা 14 টাকা হয়ে যায়, আমরা সেটা আলোচনা করতেছি না। মনে করেন যে সাপোজ সে কিছু একটা পার্সেন্টেজ প্রফিট করে সেটা বিক্রি করছে কত টাকা? 12 টাকায়। আচ্ছা, এই যে 12 টাকায় বিক্রি করছে, এটা হোলসেলারের বিক্রয় মূল্য ছিল, কিন্তু রিটেলার এটা কি ক্রয় মূল্য ছিল না? ঠান্ডা মাথার বিষয়। হোলসেলার মানে পাইকারি বিক্রেতা যেই টাকায় বিক্রি করছে, খুচরা বিক্রেতা কি সেই টাকায় জিনিসটা কিনছে না? তো এইখানে কেনার পরে খুচরা বিক্রেতা আবার 20% প্রফিট করার পরে যেই টাকায় বিক্রি করছে সেই টাকাটাই আমার ক্রয় প্রাইস না, মানে কাস্টমার হিসেবে আমি কিনছি না। তাইলে এখানে বলছে তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তার মানে এই কাস্টমার, দেখেন খুচরা বিক্রেতা, তার মানে এই কাস্টমারের 576 টাকা এখানে দেওয়া আছে। কত টাকা দেওয়া আছে? 576 টাকা দেওয়া আছে। আমাকে বের করতে হবে এ কত টাকা দিয়ে কিনছে, তার মানে এখানে জিনিসটা কত টাকা ছিল। তাহলে এখানে কত টাকা ছিল তার আগে বের করতে হবে এই কত টাকা দিয়ে কিনছে। এ কত টাকা দিয়ে কিনছে সেটা বের করতে পারলে এর কিনা মূল্য কিন্তু এর বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্য থেকে কিন্তু 10% 20% বাদ দিলে কিন্তু আমি এর ক্রয় মূল্যটা পাবো। মানে হিসাবটা উল্টা দিক থেকে করতে হবে। আমাকে দেওয়া আছে এটা, এখান থেকে আসতে হবে এখানে, দেন এখান থেকে আসতে হবে এখানে। তো অঙ্কটা ঠান্ডা মাথায় চিন্তা করলে অঙ্কটা খুব সহজ। তা আমরা বইয়ের ভাষা অঙ্কটা সমাধান করার চলে যাই। তো প্রথমে বলছে যে 20% প্রফিটে, তাহলে প্রথম অংশের হিসাবটা বাদ। আমরা যদি উল্টা দিক থেকে করবো, তাহলে খুচরা বিক্রেতার 20% লাভ হয়, তার মানে 20% লাভে বিক্রয় মূল্য। কথাটা দুইজনেরই যেহেতু 20% লেখা আছে, তাহলে এক লাইনে সারাই ফেলি আমরা। 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য, এটা কিন্তু উত্তর। হ্যাঁ, সমাধান, এটা আমরা সমাধান করতেছি। ওকে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য। পার্সেন্ট মানে কি? বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য যোগ 20%, তার মানে পার্সেন্ট মানে 100 যোগ 20 সমান কত? 120 টাকা। তাইলে প্রথমে আমরা কার ক্ষেত্রে বের করতেছি? খুচরা বিক্রেতার ক্ষেত্রে। তাহলে খুচরা বিক্রেতার কিন্তু এটা বিক্রয় মূল্য ছিল, ও যে কাস্টমারের কাছে বিক্রি করছে 576 টাকা, তার মানে এটা বিক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য 576 টাকা হলে উল্টা দিক থেকে, এই যে এখানে বিক্রয় মূল্য ছিল সেখান থেকে আমরা ক্রয় মূল্যে আসবো, উল্টা দিকে আসবো। তাহলে বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা ছিল? 100 টাকা ছিল। যেহেতু বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ প্রফিট, তাহলে খুচরা বিক্রেতার ক্ষেত্রে প্রথমে কার ক্ষেত্রে বের করতেছি? খুচরা বিক্রেতা,
খুচরা বিক্রেতার ক্ষেত্রে। ওকে, খুচরা বিক্রেতার ক্ষেত্রে, তাহলে খুচরা বিক্রেতার ক্ষেত্রে কি বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। জিনিসটা এভাবে হবে, যেটা বের করতে হবে সেটা পরে লিখতে হবে। তার মানে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। ঠিক আছে, তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি আরও বেশি না কম? যেখানে 120 টাকা ছিল সেখানে 100 টাকা, তাহলে 1 টাকা হলে আর কম হবে, কম হলে কি ভাগ। ঠিক আছে, আর বিক্রয় মূল্য কত? 576 টাকা। ক্রয় মূল্য কত? 100 গুণন 576 ডিভাইড বাই 120। এই শূন্য এই শূন্য কাটেন, তাহলে 6 দুগুণে 12, 6 দিয়ে করি 2 দিয়ে করি 6 দুগুণে 12, আর হচ্ছে 5, 6 দিয়ে করলে হচ্ছে 6 12 72, 6 10 60, 6 9 54, 9 3 6 36, 96। তাহলে 96 ইন্টু 5 দিলে কত হয়? 35 শূন্য হাতে আছে 3 48, 480 টাকা। তাহলে অঙ্কের কিন্তু প্রথম পার্ট শেষ। অঙ্কের প্রথম পার্ট কেমনে শেষ? আমরা এখানে একটু আবার এটা করি, ফ্যাক্টরি থেকে হোলসেল থেকে রিটেইলার থেকে কাস্টমার। তো কাস্টমারের কাছে 576 টাকা জিনিসটা সেল করছে, 576। তাহলে খুচরা বিক্রেতা ক্রয় মূল্য এখন কত বের করছে? 480। ওকে, 480 টাকা কিন্তু খুচরা বিক্রেতা ক্রয় মূল্য বের করছে। তাহলে খুচরা বিক্রেতা যে 480 টাকা দিয়ে কিনছে, এই টাকায় কি হোলসেলার বিক্রি করছিল না? তাহলে হোলসেলারের সেল প্রাইস কত এখন? 480 টাকা। ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই যে রিটেলার এর থেকে তো কিনছে, তো এর থেকে কিনছে কত টাকা? 480 টাকা দিয়ে কিনছে। তো এই যে টাকা দিয়ে কিনছে, এই টাকা দিয়ে কি সে বিক্রি করছে না? তার মানে এখন এর বিক্রয় মূল্য পাইছে কত? 480 টাকা। ঠিক আছে না? তো এতটুকু একটু স্ক্রিনশট দিয়ে নিই অঙ্কটা। আচ্ছা, স্ক্রিনশটের পর আমি আসলে এটা উঠাই নাই, কারণ এই জায়গাটা তো আমার মুছার দরকার নেই, এটা একদম প্রথমে লিখছি। ঠিক আছে, আবার লিখবো পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। তো পাইকারি বিক্রেতার আবার সেম বিক্রয়, যেহেতু 20% প্রফিট করছে, তাহলে 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে 100 ভাগের 120 টাকা। এখন বিক্রয় মূল্য কত? 480 টাকা। তার মানে 480টা এখানে লিখবো। 480 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে 100 গুণন 480 বাই 120, 4 12 48। তাহলে 4 100 কত? 400 টাকা। তার মানে এই কিনছে কত টাকা দিয়ে? 400 টাকা দিয়ে। ঠিক আছে, এই 400 টাকা জিনিসটা বিক্রি করে 480 টাকা জিনিসটা 576 টাকা। তাহলে আমাকে বলছো যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্যটা 400 টাকা। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে, খুব সহজ একটা অঙ্ক। জাস্ট স্পষ্টটা একটু পেঁচানো, কিন্তু বুঝতে পারলে খুব সহজ। ঠিক আছে, তা আশা করি এই অঙ্কটা বোঝা গেছে, স্ক্রিনশট দিয়ে নেন। তা আমি আশা করবো যে আজকের ক্লাসটা খুব ভালোভাবে ক্লিয়ারলি বোঝা গেছে। ঠিক পরবর্তী ক্লাসগুলো দেখতে চাইলে বা পরবর্তী ক্লাসগুলোর সাথে থাকতে চাইলে যেটা করতে হবে, ওই যে নীল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটা আছে সেটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর এখানে ক্লাসগুলো কমেন্ট এবং শেয়ার করবেন। তা আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।